সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতির প্লাস মাইনাস, এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব। তাদের সঙ্গে আছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য, বিএনপি। আপা স্বাগত। আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব, জাতীয় পার্টি। স্বাগত আপনাকে এই আয়োজনে। মূল আলোচনায় যেতে চাই, রাজনীতির প্লাস মাইনাস নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। বিজয়ের মাস শুরু হয়ে গেছে। যে বিজয় এতটাই অম্লান, এটা যতদিন বাংলাদেশ আছে, বাঙালি জাতি আছে, চিরজীবন আসলে সেটি সেভাবেই থেকে যাবে। সেই মাসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি এবং নিশ্চিতভাবেই গোটা বাংলাদেশের চোখ বেগম খালেদা জিয়ার চিকিৎসার দিকে। তিনি কেমন আছেন সেই খোঁজ খবর নিয়ে আসলে শুরু করতে চাই। পাপি আপা, আহমেদ আজম খান তিনি বলেছেন, তার কাছ থেকে আমরা যতটুকু শুনেছিলাম যে ক্রিটিক্যাল কন্ডিশন তার চলছে। তিনি বলেছিলেন ভেন্টিলেশনের কথাও, কিন্তু আবার বিভ্রান্ত না হওয়ার কথা ডাক্তার এজেডএম এর পক্ষ থেকে জাহিদ হোসেন যে কথাটা বলবেন সেটি শোনার কথা বলেছেন। একটু শুরু করি এখন একেবারে লেটেস্ট আপডেট দিয়ে। কেমন আছেন এখন তিনি? উনি তো আসলে ভালো নাই, কারণ দীর্ঘদিন বিনা চিকিৎসায়, যে চিকিৎসাটা যেই টাইমে প্রপারভাবে হওয়া উচিত ছিল সেই চিকিৎসা তো উনি পাননি। এবং জেলখানাতে থাকা অবস্থায় পিজি হাসপাতালের চিকিৎসা, তারপরে শেখ হাসিনা নিয়ন্ত্রিত চিকিৎসা। আজকে তো বেগম খালেদা জিয়ার প্রাণনাশের জন্য ওই প্রকৃতি না কি বলে আওয়ামীদের যে চিকিৎসক দল এবং তৎকালীন সময় যারা দায়িত্ব ছিল পিজি হাসপাতালের, এদের প্রত্যেককে এখন ধরে ধরে নিয়ে আসা উচিত। কারণ তারা তখন চিকিৎসার জন্য যে সুপ্রিম কোর্ট যে ইয়েটা চেয়েছিল, তাদের যে মতামতটা, যে কি কি রোগের বর্ণনাটা দেখা যাচ্ছে তারা কেটে টেটে মাইনাস করে পর্যন্ত দিয়েছে। কেননা শেখ হাসিনার কথা মতো তাদেরকে রোগের যে পরিমাণ তীব্রতা ছিল সেখান থেকে যাতে কম দেখানো হয়, সেইভাবে তারা সেগুলো করেছে। তো একটা মানুষ, একটা বাংলাদেশের নাগরিক, যে পর্যায়ে হোক, উনি প্রধানমন্ত্রী না হয়ে যদি সাধারণ মানুষ হতেন, তো তার চিকিৎসা করার অধিকার কি যেখানে যে করার সেটা কি নাই ছিল? কিন্তু সেটা সরকার সেই পথটা রুদ্ধ করে দিল। যে প্রপার টাইমে আপনার হাত এখানে কাটার পরে কথার কথা যে সাথে সাথে যেই কাজটা আপনার করা দরকার, আপনি যদি সেই কাজটা না করেন তো দেখবেন একটা সামান্য জিনিস থেকে অসামান্য আকার ধারণ করবে। তারপরে তার তো স্লো পয়জনিংয়ের যে বিষয়বস্তু, খাদ্যে কি মিশিয়েছে না মিশিয়েছে, সেগুলো তো পার্টির ভিতরে সহ সাধারণ মানুষের ভিতরে অনেক রকম জল্পনা কল্পনা এবং চিন্তা চেতনা, তারপরে প্রত্যাশা যে হ্যাঁ এটা করছে এই গভর্নমেন্ট, এরকমও কিছু ধারণা, প্রত্যাশা বলবো না, যে ধারণা যেটা সেটা আছেই সব কিছুর ভিতরে। এর ভিতরে বেগম খালেদা জিয়ার এই জাতির এই ক্রান্তিকাল, বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যিনি গৃহবধূ থেকে রাজনীতিতে রাষ্ট্রের প্রয়োজন, গণতন্ত্রের প্রয়োজনে কিন্তু আসছিল, এবং গণতন্ত্র পুনরুত্থানের আন্দোলনেই উনি উনার নিজের স্বকীয়তা, নিজের বৈশিষ্ট্য, নিজের আপসীনতা, নিজের যোগ্যতা, উনি সেটা বারবার সেটা প্রমাণ রেখেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদের সময় থেকে শুরু করে, তারপরে আপনার ১/১১ আসলো সেখানে, তারপরে আপনার এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের ২০০৮ থেকে শুরু করে ২৫ সাল পর্যন্ত যে টর্চার, যে অত্যাচার, যে নির্যাতন, টোটাল পরিবার, মানে তার ব্যক্তিগত পরিবার এবং তার দলীয় পরিবার, তার সাধারণ ভোটার প্রত্যেকে অত্যাচারিত হয়েছে। তো এই দীর্ঘ অত্যাচারিত হওয়ার পর সে দেশের মাটি কামড়ে পড়ে থেকে এটাকেই সে মেনে নিয়েছে যে ঠিক আছে, আমি এভাবেই রাখতে চাচ্ছি, এভাবে আমি থাকবো, কিন্তু তারপর দেশের মানুষের সাথে আমি থাকবো। তো দেখেন, মানুষ জীবনের আশাটা ওনার নন্দিত, এবং আজকে উনি মৃত্যু পথযাত্রী, উনি এই পর্যায়টাও কিন্তু নন্দিত একদম। এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্থান ৭ই নভেম্বর তাকে নন্দিত, এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০শে মে সমগ্র বাংলাদেশের যে তার জানাজা থেকে শুরু করে মানুষের যে শোক, সেটাও কিন্তু নন্দিত। তো আজকে বিএনপির রাজনীতি সারা জীবন কেউ বাঁচে না, সেটা ঠিক আছে, কিন্তু একবারে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এই বিগত সরকার যে কাজটা করলো, চিকিৎসা না দিতে, বিদেশে না যেতে, এই যে ব্যাপারটা, তো এইটাতে হলো কি যে নন্দিত হয়ে উনি থাকলেন। প্রত্যেকটা মানুষের একটা নির্ভরযোগ্য নিরপেক্ষ জায়গার যে অবস্থান, সেটা জিয়াউর রহমানের কাছেও মানুষ ঠিক যেটা পেয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকেও ঠিক সেটা পেয়েছেন। একদম। মানুষের কাছে আমাদের যেটা প্রত্যাশা, যে আল্লাহ তার যে দৃঢ় দেশপ্রেম এবং তার যে সাহসিকতা, আল্লাহ এভাবে যদি বাঁচায় রাখতো, তো দেশের এই ক্রান্তিকালটা অতিক্রান্ত হওয়ার অনেক
নিরপেক্ষ জায়গায় তার কাছ থেকে একটা সুস্থ পরামর্শ, অনেক ভেঙে যাওয়া জিনিস উনি জোড়া দিয়ে দিতেন একদম। তার ওনার একটা কথাতে অনেক কিছু পরিবর্তন, শান্তিপূর্ণভাবে সমাধান নিষ্পত্তি হওয়ার যে সুযোগটা ছিল দেশের এই ক্রান্তিকালে। রাব্বুল আলামিনের কাছে এটা আমি বলি যে আল্লাহ শুধু আমাদের মুখের দিকে, পরিবারের মুখের দিকে, দলের দিকে না, দেশের মানুষের মুখের দিকে তাকায়, হায়াতটা বৃদ্ধি করে দাও। সেই প্রত্যাশা আসলে আমরাও করি। আর সৃষ্টিকর্তা যাকে সম্মান দেন তার সম্মান আসলে কেউ কেড়ে নিতে যেমন পারে না, তেমনি তিনি যদি অসম্মানিত করেন তাকে কেউ সম্মান আসলে দিতে পারে না। সেই বিশ্বাস থেকেই আসলে তার জন্য আমরা সকলে দোয়া করি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাদের দলের পক্ষ থেকে নিশ্চয়ই খোঁজ খবর নেওয়া হয়েছে। বাংলাদেশ একেবারে যদি বলি যে একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে বা একটা ক্রিটিক্যাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, একেবারে অত্যুক্তি করা হয়তো বা হবে না, বিজয়ের মাসের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়টা আমাদের আরও বেশি করে মনে করিয়ে দেয়, বিশেষ করে সামনে যখন নির্বাচনের ডামাডোল বাজা শুরু করেছে, সকলের প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় বেগম খালেদা জিয়ার এই পরিস্থিতি আসলে আমাদের জন্য তার সুস্থ থাকাটা কতটা জরুরি, তাকে আসলে রাজনীতির এই অবস্থায় কতটা তাকে প্রয়োজন, আপনি কি মনে করেন? দেখুন, বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। যারাই প্রধানমন্ত্রী হন এবং যে প্রসেসে হন, এরপরে রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা তাদের হয়, এটা একটা অমূল্য অভিজ্ঞতা এবং এটা অন্য কারো পক্ষে হওয়া সম্ভব না, ওই স্টেট মেশিনারির সাথে কাজ করা। খালেদা জিয়া অনেকদিনই অসুস্থ ছিলেন, আল্লাহ ওনাকে সুস্থ করুক। তবে ওনার অসুস্থতার কারণে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। সেটির আরেকটি কারণ হচ্ছে জনাব তারেক জিয়াও বিদেশে আটকা পড়েছেন। উনি বলেছেন উনি বলতে পারবেন না, বাট অনেকগুলো কারণে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। ওনার সিদ্ধান্ত ওনার একক না, ওনার নিরাপত্তার ঝুঁকির জন্যই উনি মনে হয় এটি বলেছেন। সেক্ষেত্রে আমি একটু আগে দেখলাম এসএসএফ সিকিউরিটি ওনাকে দেওয়ার ব্যাপারে একটা আলোচনা চলছে এবং খালেদা জিয়াকে ওই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হচ্ছে। সেই মর্যাদার অধীনে ওনার ছেলের ছেলে মেয়েরাও হয়তোবা এসএসএফ সিকিউরিটি পাবে। আচ্ছা, জনাব তারেক জিয়া যদি না আসেন তাহলে এটা বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা সিরিয়াস ইনডিসিপ্লিন সৃষ্টি করবে এবং এর ফলশ্রুতিতে যেটা হবে, ভবিষ্যৎ বিএনপি হয়তোবা নেতৃত্বের একটু সংকট দেখা যাবে। আর যদি ভোট সামনে আমরা দেখি, যেই দেশে জনাব তারেক জিয়ার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি আওয়ামী লীগের পতনের পরে, আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার 15 মাস পরেও নিরাপত্তার ঝুঁকিতে আছেন, তাহলে ভোট সুষ্ঠু কীভাবে হবে? সরকার ভোটারের নিরাপত্তা কিভাবে দেবে? প্রার্থীর নিরাপত্তা কিভাবে দেবে? ভোট কেন্দ্রের নিরাপত্তা কিভাবে দেবে? প্রিজাইডিংদের নিরাপত্তা কিভাবে দেবে? আমি মনে করি জনাব তারেক জিয়ার 5 তারিখে শেখ হাসিনা পতনের পরে 6 তারিখেই চলে আসা উচিত ছিল। ঢাকা এয়ারপোর্টে উনি নামতেন, ওনার রিসেপশন হতো চার্লস II এর মতো। ইংলিশ হিস্ট্রি যদি আমরা পড়ি, কুইন এলিজাবেথ তার কাজিন সিস্টার মেরি অফ স্কটকে এক্সিকিউশনে নিয়েছিলেন বিকজ অফ হাই ট্রিজন। মেরি অফ স্কটের ছেলে ছিল জেমস এটা কোনো প্রতিবাদ করেনি। কুইন এলিজাবেথের মৃত্যুর পরে জেমসকে কিং করা হয়। জেমসের ছেলে চার্লস I খুব টাইরান্ট ছিলেন এবং ইংলিশ হিস্ট্রিতে সেটা একটা গোল্ডেন পিরিয়ড। ক্রমওয়েলের সাথে তার যুদ্ধ, লর্ড প্রোটেক্টর ক্রমওয়েলের সাথে যুদ্ধ হয়। চার্লস একবার পার্লামেন্টে ঢুকে পড়ে, পার্লামেন্ট ডিজলিউশন করে দেয়। পরে ক্রমওয়েল জনসমক্ষে চার্লসের মাথা কেটে ফেলে আফটার এক্সিকিউশন। চার্লসের ছেলে সেই সময় পালিয়ে যায়। 1951-এ চার্লসের ছেলে এক্সিকিউশন হয় চার্লস I। চার্লস টু নেদারল্যান্ড চলে যায়, হেগে। প্রায় 9 বছর সে ছিল এক্সাইলে। 9 বছর পরে ক্রমওয়েলের মৃত্যুর পরে আবার ক্রাইসিস হয়, তখন চার্লস II-কে রেস্টোরেশনের মাধ্যমে আবার নিয়ে আসা হয়। পুরো ইংল্যান্ড ওই দিন উৎসবে নাচছিল। তারেক জিয়া আসলে আমার ধারণা বাংলাদেশের কোটি লোক চলে যেত তাকে রিসেপশন দিতে। বিএনপি গত 15 মাসে কিছু কিছু বিষয়ে আমি মনে করি তারা রিট্রিট করেছে। যেমন তারা বলেছে অল ইনক্লুসিভ ভোট হবে, পরে যখন আওয়ামী লীগ ব্যান হলো তারা এটা নিয়ে কোনো কথা বললো না। তারা বলেছিল ডিসেম্বরে ভোট হবে, হতেই হবে, সেটা চলে গেল ফেব্রুয়ারিতে। এবং এখন খালেদা জিয়া অন্তিম পর্যায়ে, এই অবস্থায় তারেক জিয়া আসছেন না, এটাও কিন্তু বিএনপির একটা হেজিমনি বা একটা ইনডিসিশন বা একটা ফ্রাস্ট্রেশন বা একটা উইকনেস শো করছে। আমি শামীম ভাই, মানে আপনি যেটা বলছেন যে আসছেন না, তার স্ট্যাটাসটা আপনি নিজেও বললেন, সেই স্ট্যাটাসটার ভাষা যেটি বলে। অন্যদিকে আমরা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী যিনি, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার একটি কথা বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি যেটি বলেছেন যে
দুটি দলের নেতৃত্ব শূন্য করে দেওয়ার একটা ষড়যন্ত্রের কথা তিনি বলেছেন। দুয়ে দুয়ে কি চার মিলে যাচ্ছে, বিষয়গুলো কি এরকম হয়ে যাচ্ছে? মানে শুধুমাত্র নিরাপত্তাহীনতা দেশের মধ্যে নাকি দেশের বাইরে থেকেও কোনো হিসেব নিকেশ আসছে? কোন জটিলতায় আসলে যে মায়ের স্নেহধন্য হবার জন্য তিনি অধীর আগ্রহে আকুল হয়ে আছে যে সন্তান, তিনি আসতে পারছেন না? হিসেবগুলো কি শুধুই মাত্র দেশের মধ্যে নিরাপত্তাহীনতা নাকি আরো কোনো ক্যালকুলেশন? অনেকে অনেক কিছু বলছে, বাট আমার কাছে যেটা মনে হয় যে এই ধরনের নিরাপত্তাহীনতা সকল রাজনীতিবিদের জীবনেই অসংখ্যবার আসছে, অসংখ্যবার। আমার কিন্তু কোনো আর্মসের লাইসেন্স ছিল, আর্মস ছিল না ইভেন যখন আমি এমপি ছিলাম। পুলিশের একটি ভাষ্য মতে আমাকে মারতে অস্ত্রধারী ব্যক্তিরা আমার বাসায় গিয়েছিল, পরে তারা অ্যারেস্ট হয়, আমাকে অ্যাটেম্প করা হয়েছে। তো আপনি রাজনীতি করলে মৃত্যুর ভয়কে মাথায় রেখেই রাজনীতি করতে হবে। তো এখানে যেটি অসুবিধা হচ্ছে, জনাব তারেক যে দীর্ঘদিন দেশের বাইরে, তো তার এন্ট্রিটা কিভাবে হবে সেটা নিশ্চয়ই একটা আলোচনা হয়েছে, কোথাও না কোথাও আলোচনা হচ্ছে। সে আলোচনায় আমার মনে হচ্ছে হিসাব মিলছে না, সময় মিলছে না। তবে আমি মনে করি ওনার দেশে আসা না আসার উপরই অনেক কিছু নির্ভর করবে। আমি একটু আপার কাছ থেকে আসবো। আপা যেমনটি শুনছিলেন, শামীম ভাই যেমনটি বলছিলেন, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার জন্য অবারিত নয় এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। সরকারের পক্ষ থেকে বারবার নিশ্চয়তা দেওয়া হচ্ছে, নানাভাবে ট্রাভেল পাসের কথা বলা হচ্ছে। সেটা না হয় আসার পরের আসার প্রস্তুতি যখন সিদ্ধান্ত হবে তখনকার বিষয়। সরকার বলা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, তাকে সকল ধরনের নিরাপত্তা দেওয়া হবে। এসএসএফের কথা বললেন শামীম ভাই, সেই সুযোগ তারা পাবেন। অর্থাৎ নিরাপত্তার জন্য যা যা করা সম্ভব বর্তমান সরকারের পক্ষ থেকে সবই করা হচ্ছে। এরপরে আসলে এটা কি দলের সিদ্ধান্তহীনতা, এর মধ্যে আপনারা আর কি দেখতে পান? আচ্ছা, আমি তার আগে শামীম পাটোয়ারির দুটো বক্তব্যের ওনার উত্তর দিই। যে তারেক সাহেব না আসলে ইনডিসিপ্লিন দেখা দিবে, বেগম খালেদা জিয়ার যদি আল্লাহ না করে কোনো কিছু ঘটে। আমাদের ভিতরে আমি আমার অ্যানালাইসিস নিয়ে বলছি, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। রাষ্ট্রপতি জিয়াউর রহমান 81 সালে যখন মারা গিয়েছিলেন, তখন দল আরও কিন্তু শিশু অবস্থায় ছিল এবং আরও কচি অবস্থায় ছিল। তখনও সবাই একই কথা বলছিল, ইনডিসিপ্লিন এবং এই দল ভেঙে যাবে, দল টিকবে না। এবং শামীম পাটোয়ারির যে নেতা এরশাদ সাহেব, সে কিন্তু আমাদের দল ভেঙে কিছু ব্যক্তিকে নিতে পারছে, কিন্তু তৃণমূল বিএনপিকে এক ছটাকে কিন্তু ভাঙতে পারেনি। এবং বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করছে, 86 ভোটে যায়নি, 88 ভোটে যায়নি। আওয়ামী লীগও তাদের 86 ভোটে গেছে, জামাত ইসলামও তাদের 86 ভোটে গেছে। তারপরও কিন্তু সে 90-এর গণঅভ্যুত্থানের আপোষের নেত্রী হিসেবে 91 সালে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে বেগম খালেদা জিয়া। এখন এই যে ইনডিসিপ্লিন এবং দল ভাঙা, তারপর আপনি 11টা বিএনপির বিরুদ্ধে একটা কনস্পিরেসি এবং বিএনপিকে ভেঙে তছনছ করার যে ব্যাপারগুলি আপনি দেখেন। বিএনপির একটা কমিটি থাকা অবস্থায় আর একটা কমিটি মঈনুদ্দিন ফখরুদ্দিন তৈরি করেছিল, তৎকালীন সময় নির্বাচন কমিশনের জমা পর্যন্ত দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা নেতাকে বেগম খালেদা জিয়ার বিপক্ষে বলানোর জন্য এমপি থেকে তৎকালীন সাবেক মন্ত্রী সবাইকে কিন্তু টর্চার ব্যাপক হারে করা হয়েছে। এবং এটা গরু চুরির মামলা থেকে, টিন চুরির মামলা থেকে হেন নিকৃষ্ট মামলা নাই যে তৎকালীন সময়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এবং এই জামাত ইসলাম একত্রিত হয়ে তখন কিন্তু বহুত লম্পজম্প করে অনেক কিছু করছে। তারেক সাহেবকে বিদেশে পাঠানো, আরাফাত রহমান সাহেবকে বিদেশে পাঠানো এবং বেগম জিয়াকে জোরপূর্বক পাঠাবে, এই যে এগুলো সবই কিন্তু একবারে কনস্পিরেসির একটা অংশ এবং এটা একটা এজেন্ডা বাস্তবায়নের কনস্পিরেসি। এখানে কালের পরিক্রমাতে পার্থক্যটা হয়েছে, তখন এই কনস্পিরেসির সাথে ভারতও জড়িত ছিল, ভারত সহ ইউরোপ জড়িত ছিল আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসার জন্য। কিন্তু কালের প্রেক্ষাপটে এখন হয়েছে কি, যে এখন স্বৈরাচার এরশাদ পতন ঘটছে, বিতাড়িত হয়েছে, দেশান্তর হয়েছেন উনি স্বেচ্ছায় এবং বাধ্য হয়েছে জনগণের রোষের মুখে যেতে। কিন্তু কালের প্রেক্ষাপটে যে ব্যাপারটা ঘটে গেল, যে এই 11-এর হোতা যারা, তারাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অধিকাংশই কিন্তু ডক্টর ইউনূস সাহেব নিজের রাজনৈতিক সংগঠন খুলতে গেছে, আসিফ নজরুল সাহেবরা রীতিমতো মানে -2 এর প্রবক্তা তারা। আপনার ব্যারিস্টার সাখাওয়াত, উনি নির্বাচন কমিশন 2008-এর, এটা তো একটা কনস্পিরেসির ভোট, পাতানো ভোট এবং ফলাফল একবারে আগের থেকে প্রিন্ট আউট করা জিনিস। এখন এই কনস্পিরেসির অংশ তারেক সাহেবের বাংলাদেশে থেকে বিদেশে পাঠানোটা যেমন ছিল কনস্পিরেসি, বিদেশ থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে অবশ্যই
এই আন্তর্জাতিক এজেন্ডার অংশই কিন্তু প্রতিবন্ধক। শামীম পাটোয়ারি যেটা স্বাভাবিক বলে দিল চলে আসলে নিরাপত্তা বাম হবে তমক হবে, বিষয়টা কিন্তু তা না। কারণ এখানে জিয়াউর রহমানের পরিবারের রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, এইটা ভারতের জন্য একটা হুমকি এবং ভারত মনে করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন বাংলাদেশে করতে পারে না। বিধায় বিএনপি মানে তাদের একটা অ্যালার্জি, আওয়ামী লীগ মানে এবং তাদেরকে উঠাতে বসাতে পারে, তারা যা চায় তাই পেয়ে যাচ্ছিল। যার কারণে একবারে বাংলাদেশে জাহান্নামে যাক, গণতন্ত্র জাহান্নামে যাক, জনগণ জাহান্নামে যাক, তাদের প্রত্যাশা জাহান্নামে যাক, ভারত তার এজেন্ডা কিন্তু বাস্তবায়ন করে দিয়ে গেছে। কি মনে করছেন যে এখানে ভারতের কোনো ইন্ধন এখন ভারতের যেটা ব্যাপার, ভারতের ইন্ধন তো অবশ্যই আছে এখানে। ভারত সহ একবারে আপনার যে এই অন্তর্বর্তীকালীন সরকারদের যে এজেন্ডা ১/১১ তো ছিল, এটা একবারে পরিপূর্ণভাবে বহাল। তবে আমি আজকে এই টেলিভিশনের মাধ্যমে স্পষ্ট করে শামীম পাটোয়ারির সামনে আমি বলতে চাই যে তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসতেও পারে, নাও আসতে পারে, ইনডিসিপ্লিন হওয়ার কোনো প্রকার সুযোগ নেই বলে মনে করছেন। প্রথমত দল ভাঙার কোনো কারণ নাই এবং ডিমোরালাইজড হওয়ার নেতা কর্মীর কোনো কারণ নাই। আমরা আরো উৎসাহিত হব যে ষড়যন্ত্র করে মা ছেলেকে একত্রিত হতে দেয়নি। আপনি বাংলাদেশে ১/১১ দেখেন না, যখন মারা গেছেন বেগম খালেদা জিয়ার মা, এক একটা টাইমে এক একজনকে পাঠানো হয়েছে যাতে কারোর সাথে কারো সাক্ষাৎ না হয়। আমি নিজে প্রেজেন্ট ওনাদের ক্যান্টনমেন্টের বাসায় সেদিন, এবং তাদেরকে আনার জন্য প্যারোলোর ব্যাপার নিয়ে ব্যারিস্টার খোকন আমি সহ দৌড়াদৌড়ি ছুটাছুটি করে প্যারোলো তাদেরকে নিয়ে আসা হয়েছিল মায়ের লাশ দেখার জন্য, এবং দিনাজপুর থেকে লাশ আনতে দিবে না। তারেক সাহেব যখন আসছে তখন কোকো সাহেব ম্যাডামকে আনে নাই। তারেক সাহেব চলে যাওয়ার পর কোকো সাহেবকে আনছে। কোকো সাহেব থাকা অবস্থায় মাকে আনতে দেয় নাই, মানে মা ছেলের মিলনই ঘটাতে দেয় নাই। তাহলে এই সরকার যে কনস্পিরেসি নিয়ে ১/১১ আসছিল, কি নিষ্ঠুর কি নির্মম, সেই বর্বরতা আমি আমার নিজের চোখে দেখছি যে মা ছেলের মিলন তারা ঘটতে দেয়নি। এবং শেখ হাসিনাও দেখেন, শেখ হাসিনাও একইভাবে কিন্তু যে মানে আসলে অ্যারেস্ট করবো, ফাঁসি ঝুলাবো, এই করবো সেই করবো, তোর সাহস থাকতে তুই চলে আয়, আসিস না কেন। তাহলে এগুলো কথা যখন বলবে তাহলে আমরাও তো চেষ্টা করব যে আমাদের প্রজন্ম, জাতীয়তাবাদের প্রজন্মকে নিরাপদে রাখা। তাহলে আপা শেখ হাসিনা তো আসলে নাই, মানে সব থেকে বড় যে সংকটের জায়গা। আমি একটু জিজ্ঞেস করি আপা, একটা প্রশ্ন রেখে একটু বিরতিতে যেতে চাই। যখন ট্রাভেল পাসের কথা বলা হচ্ছে, 15 মাস আসলে চলে গেছে, সেখানে বলা হচ্ছে যে ওনার কাছে, জনাব তারেক রহমানের কাছে ওনার হচ্ছে এখন পর্যন্ত এনআইডি নাই, পাসপোর্ট নাই, ট্রাভেল পাসের কথা বলছে যেটা সুনির্দিষ্ট কিছু সময়ের জন্য। এই গত 15 মাসে এই কাজগুলো আসলে কেন অগ্রগতি হলো না? কারণ উনি তো নির্বাচনের প্রস্তুতি নেবে, ওইখানে নির্বাচনের প্রস্তুতি। আমি এই প্রশ্ন উত্তর নিতে আসবো। একজন দর্শক আছেন, তাকে একটু যুক্ত করতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুন্নি হায়দার বলছি। বলবেন। আমার প্রশ্নটা শামীম হায়দার পাটোয়ারি সাহেবের কাছে। প্রথম হয়েছে 111-এর সরকার অনেক শক্তিশালী সরকার ছিল, মঈন আহমেদ, ফখরুল আহমেদ, তারা পারে নাই -2 ফর্মুলা করতে। আর ইতিমধ্যে একজন তো অটোমেটিক মাইনাস হয়ে গিয়েছে। অতএব এই -2 করে করে এটা একটা রাজনীতি আমার কাছে মনে হয় যে এটা একটা রাজনীতি। -2 এই টাইমে কেউ রিস্ক নিবে না, মানে কে করবে না -1। একজন এখন তো শুধু ম্যাডাম আছে। 2 নম্বর প্রশ্নটা হয়েছে কিছুদিন আগে ঢাকার বাইরে যশোরে সম্ভবত সুব্রত বাহিনী নামে একজন টেররিস্ট কে ধরা হয়েছে। তাকে ডিবি অফিসে যখন জিজ্ঞাসাবাদ করছে, সে তখন বলছে তারেক সাহেবকে লন্ডনে একবার চেষ্টা চালানো হয়েছে, কিংবা তারেক সাহেব বাংলাদেশে আসলে এইটা কিংবা বিএনপির হাই লেভেলে কিছু ইয়াকে কিলিং এর এজেন্ডা নিয়ে সে আছে কোন একটা দেশ থেকে। কিন্তু ইতিমধ্যে আপনি লক্ষ্য করে দেখেন জানুয়ারিতে আবার ইয়াতে আপনার ডোনাল্ড ট্রাম্পের আপনার ব্রেকফাস্টে, মর্নিং ব্রেকফাস্টে তার গিয়া সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকা একটা প্লাস পয়েন্টে আছে। অতএব সমস্যাটিকে শামীম পাটোয়ারির কাছে আমাদের ভিতরেই প্রবলেম। কারণ কিছুদিন আগে তার গিয়া সাহেবকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে যেই ভাষা প্রয়োগ করে একটা স্লোগান হয়েছে আমরা সবাই জানি। এইটা থেকে কি বোঝা যাচ্ছে, আমরা বাইরে বাইরে না করি, ঘরে শত্রু তো বিভীষণ, আমরাই তো ওনার জন্য একটা হয়ে যাচ্ছি। একজন দর্শক ছিলেন মনি হায়দার, তিনি প্রশ্ন করেছেন, একটা লম্বা প্রশ্ন করেছেন। আমি ছোট ছোট করে যদি একটু বলতে চাই, 11 প্রসঙ্গ তিনি টেনেছেন। তখনও -2 এর কথা বারবার
চলে এসেছে রাজনীতিতে, সেটি আসলে করা সম্ভব হয়নি। তিনি সুব্রত মাইনকে অ্যারেস্ট করার পরবর্তীতে সেটি নিয়ে একটি কথা বলেছেন যে বিএনপির হাই অফিসিয়ালকে টার্গেট করার একটা বিষয় সেখানে ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দাওয়াত করেছেন। আসলে সমস্যাটা আসলে কোথায় তিনি জানতে চাচ্ছেন, যে ঘরের শত্রু বিভীষণ কিনা, সমস্যা কি আমাদের দেশের মধ্যেই? শামীম ভাই। জি, -4 থিওরিও চলছে, 4টা দলই চেঞ্জ হয়ে যাবে, নতুন দল হবে। তো গত 15 মাসে তো হলো না, নতুন একটা দলও কিন্তু দেশব্যাপী সংগঠন, ক্লিন ইমেজ সব কিছু মিলে দাঁড়াতে পারেনি। এটা হলো রূঢ় বাস্তবতা। এদেশে 4টা দল আছে, 4টা দলই থাকবে, অন্যগুলো থাকবে। জিয়াউর রহমানের পরিবারের 2 ছেলের মধ্যে তারেক জিয়া অনলি সার্ভাইভিং সান, এবং তাদেরও কোনো ছেলে নাই। সেই হিসাবে ডেফিনেটলি তার বিষয়টা স্বাভাবিক না, তার নিরাপত্তার ঝুঁকিটা সব কিছুই সবাই কনসিডার করবে। যদি একটা ভোট হয়, সেই ভোটে জামাত ইসলামের আমির সাহেব দেশব্যাপী ক্যাম্পেইন করছেন, আর তারেক জিয়া লন্ডনে আছেন, দুটো কিন্তু ইকুয়াল হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারেক জিয়া দেশে ঢোকার সাথে সাথে পলিটিক্যাল পটটা পরিবর্তন হয়ে যাবে, এবং সেই পটটাকে উনি ইলেকশন পর্যন্ত যদি নিতে পারেন, তাহলে ইলেকশনে বিএনপি অনেক ভালো করবে। তারেক জিয়া যদি লন্ডনে থাকেন, ওই পট পরিবর্তনটা না হয়, একটা বড় অংশের কেক জামাত নিয়ে নেবে বা অন্য কোনো দল নিয়ে নেবে। এটা ভোটে ইম্প্যাক্ট পড়বেই সামহাউ, এবং অনেক ক্ষেত্রে এটাও মনে হয় তারেক জিয়া না আসলে বিএনপি ভোটে জিতবে কিনা ডাউটফুল আছি। আর জিয়া পরিবারের এই নিরাপত্তা ঝুঁকিটা জুলফিকার আলী ভুট্টোর পরিবারের মতো মনে হচ্ছে অনেকটা। জুলফিকার আলী ভুট্টোর 2 ছেলে আর 1 মেয়ে ছিল, আরও থাকতে পারে। তার এক ছেলে প্যারিসে ডেড বডি পাওয়া গেল খুব সারপ্রাইজিংলি। আর এক ছেলে যখন ভুট্টোকে ফাঁসি দেয় তখন আফগানিস্তানে চলে যায় এবং রেবেল আর্মি করে। অনেক দিন পর্যন্ত রেবেল আর্মি নিয়ে উনি বিদেশে ছিল, অনেক দিন পর্যন্ত। এবং বেনজির ভুট্টো এবং মুর্তজার মধ্যে মুর্তজা ওয়াজ দ্য রিয়েল ফাইটার ছিল, যে বাবার জন্য ফাইট করেছে। বেনজির ভুট্টো অক্সফোর্ড থেকে পড়ে এসে খুব কুইক, যেহেতু অক্সফোর্ড এডুকেটেড ছিল, খুব প্রাইম মিনিস্টার হয়ে যায়। যেদিন মুর্তজা মারা যায়, এটা মুর্তজার মেয়ের বই থেকে আমি বলছি, ফাতিমা ভুট্টো বা নুসরত ভুট্টো, সংস অফ সোর্স অ্যান্ড ব্লাড, উনি ওনার ফুপুকে ফোন দিয়েছেন, দেখছেন যে ফুপু এবং তার হাজব্যান্ড হাসাহাসি করছে। তো তার মনে হয়েছিল তার ফুপু এই হত্যাকাণ্ডে জড়িত। এটা পিছনে তিনি কিছু রিজেম্বলও দিয়েছেন। যে পুলিশ অফিসার তার বাবা মুর্তজাকে হত্যা করেছিল, বেনজির ভুট্টোর পরে আসিফ জারদারির সময় ওই পুলিশ অফিসার পুলিশের আইজি হন। তো ওখান থেকে রিজেম্বল করেছেন। সো উপমহাদেশের মানে ট্রাজেডি তো অনেক। রাজীব গান্ধীকে বোম মারা হলো, ইন্দিরা গান্ধীকে মেরে ফেলা হলো, হ্যাঁ, গান্ধীকে মেরে ফেলা হলো, বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো। অনেকে বলেছিল যে 71-এর যে 3 কুশীলব বিভিন্ন মুখে, ভুট্টো, ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু, 3জনই কিন্তু অপমৃত্যু, 3জনই 3 রকম অপমৃত্যু। তো অবশ্যই সেটা বিএনপির একান্ত সিদ্ধান্ত। তো আমি মনে করি দেশে যে পলিটিক্যাল ভ্যাকুয়াম হয়েছে, এই ভ্যাকুয়াম যদি তারেক জিয়া দ্রুত ধরতে না পারেন, এই ভ্যাকুয়াম আমি শেষ করে দিচ্ছি, কোনো একটা ইসলামিক শক্তির কাছে চলে যেতে পারে। জি, আপার নিশ্চয়ই এখান থেকে কিছু বলতে চাইবেন। আর আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে সরকার সকল ধরনের সহযোগিতার কথা বলছে, এসএসএফদের নিরাপত্তার কথা বলছে, আপনারা একদম আবাসস্থল থেকে শুরু করে বুলেট প্রুফ গাড়ি থেকে শুরু করে সকল প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু যখন বলা হচ্ছে ট্রাভেল পাসের কথা, তখন সেটি আসলে একটু আমাদের দ্বিধায় ফেলে দেয় যে ট্রাভেল পাস কেন, সেটি তো স্বল্প সময়ের জন্য, এনআইডি পাসপোর্টের কাজ কেন এতদিনে আগায়নি, সেটি নিয়েও একটু কথা বলবেন। এই সরকারের হচ্ছে কথাবার্তার সাথে আমি বাস্তবিক অর্থে বিশ্বাস করি না। কারণ হচ্ছে ইসলামিক শক্তির উত্থান তো এই সরকার অনেক দিন থেকে ট্রাই করছে, এবং সরকার উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা, তাদের সাথে আমাদের কোর্ট কাচারিতে অনেক সময় অনেক জায়গায় দেখা হয়েছে। তারা বলে আপনাদের দিয়ে হবে না, ইসলামিক শক্তি জাগরণ করে আমরা শেখ হাসিনাকে মোকাবেলা করব। তাদের মুখ থেকে আমি শুনছি। তো তারা তো এখন উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এখন ওই ইসলামকে অপব্যাখ্যা করে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা তাদের মনের খায়েশ মিটাবে যে হচ্ছে 1/11 সফল করাতেই হবে। তো 1/11 সফল করাতেই হবে বলে তারা ইসলামিক, মানে এটা কি নতুন 1/11 কথা বলছেন? মানে আগের 1/11 ধরেন, এখানে -2 1/11 দুটোই বলেনি, যে একটা এজেন্ডা তো এটা। জি, মানে এখানে খোলামেলা যদি বলতে হয় যে তাদের ব্যাপারটা ছিল যে জিয়া পরিবার এবং শেখ পরিবার, এই দুটো পরিবার থেকে রাজনৈতিক নেতৃত্ব আনা যাবে না। আপনি হিসাব করে দেখেন ঐক্যমত কমিশনের ছলে বলে কৌশলে ওই লাইনেই, কিন্তু ছলে বলে কৌশলে ওই লাইনে যে পার্টির প্রধান হবে সে হচ্ছে দলীয় প্রধান হতে হবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, 2 বারের বেশি 2 মেয়াদের বেশি 3 বার থাকতে পারবে না। ওই ছলে বলে কৌশলে একই জিনিস, কিন্তু আপনি বিশ্লেষণ করলে ঐক্যমত কমিশনের যে এজেন্ডা, তো 1/11 এজেন্ডা -2 এজেন্ডার তো পার্থক্য কিছু নেই, সেম।
কিন্তু মানে ঐক্যমত্য লাউয়ের কমিশনে জায়গায় তো আপা বিএনপি লিডিং একটা পজিশনে ছিল, সবাই বলছিল যে বিএনপি যা যা বিএনপি চেয়েছে leading position না। সেটাই সবথেকে বেশি আসলে মানা বিএনপির হয়েছে। সমস্যাটা হচ্ছে কি, বিএনপি ঠিক যেমনি ভাবে ১/১১ দ্বারা নির্যাতিত হয়েছে, বিএনপি ঠিক তেমনি দ্বারা ৯ বছর এরশাদ বিরোধী আন্দোলনে সেখানে তাদের দ্বারা নির্যাতিত হয়েছে, বিএনপি শেখ হাসিনার ১৫ বছর দ্বারাও নির্যাতিত হয়েছে। স্বাভাবিক কারণে মানে তিনটা শক্তির দ্বারাই যখন আপনি নির্যাতিত হবেন, আবার রাজনৈতিক জোট হিসেবে জামাত ইসলাম জোটের সময় থাকে, ফলটা ভোগ করে, আর যখনই বিএনপির দুর্দিন দেখে টুপ করে তখন যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরা স্বভাব তো এদের নতুন না। ওই ৪৭ সাল ভারত ভাগ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত একই রকম। স্বাভাবিক কারণে বিএনপিকে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে অত ব্যাপক হারে বহিঃপ্রকাশ ঘটায় একটা স্পষ্ট বক্তৃতা বিবৃতি না দিয়ে যতটুকু না বললেই নয় সেটুকের ভিতরে কিন্তু প্রতিক্রিয়াটা ওনারা সীমাবদ্ধ রেখেছিলেন। জি, কারণ গভর্নমেন্ট আসলে কোন লাইনে আছে এটা তো আপনার তফসিল হলেই বোঝা যাচ্ছে। তার আগেই তো আমরা বুঝতে পারছি যে বলছে লটারি করে ডিসিএসপি শেখ হাসিনার রায় যেদিন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে ডিসিকে ১৫ দিন আগে পাঠাইছে, ১৫ দিন আগে পাঠায় সেই ডিসি ১৫ দিন আগের ডিসিকে প্রত্যাহার করতেছে, শিবির করা এক ডিসিকে পাঠাই দিল আবার দ্বিতীয়বার ওখানে। তাহলে আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যদি এরকম ঘটনা আমি নিজে প্রত্যক্ষদর্শী হই, তাহলে ৬৪টা ডিস্ট্রিক্টে কি হয়েছে কে বলতে পারবে? কার সামনে কে লটারি করছে, কে কার লটারি দেখছে? তাহলে লটারি ছাড়া ডিসি কেন পাঠানো হলো? তাহলে শুধু জামাতের ডিসিরা লটারিতে উঠতেছে? এখন আপনি হয়তো বলতে পারেন যে এত জামাত আসলো কোথা থেকে? ১৫ বছর আওয়ামী লীগের সাথে বর্ণচোড়া হিসেবে আত্মগোপনে থেকে জামাত ইসলাম নিজেকে নিজের লোকদেরকে টাকা দিয়ে চাকরি হোক, টাকা দিয়ে বিসিএসে পাশ করানো হোক, ওই আওয়ামী লীগের ভিতরে থেকে তো তারাই এগুলি সমস্ত কিছু করেছে। তো তারা যেগুলো করছে তো সেটা তো ছবি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে অনেক কিছুর প্রমাণ বাংলাদেশের রাকসু ডাকসু ইকসু জাকসু সব কিছু নিয়ে কিন্তু আছে, সব কিছু নিয়ে আছে। ইভেন আমি তো আমার চাঁপাইনবাবগঞ্জে প্রত্যক্ষদর্শী যে আপনার হচ্ছে জামাত এবং আওয়ামী লীগ ওখানে একাট্টা হয়ে ১৫ বছর ছিল, এবং নায়েবে আমির লতিফুর রহমান একদিনও জেলে যাননি ভদ্রলোক, এবং একদিনও তার নামে একটা মামলা পর্যন্ত হয়নি। ওই আব্দুল ওদুদ সাহেবের সাথে ঠিক বিনি সুতার মালার মতো এক কুয়ার ভিতরে বন্ধনে আবদ্ধ হয়ে তারা থাকছে, বরঞ্চ ১/১১ তারা দুজনে মিলে আমাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত দিছে, এই আব্দুল ওদুদ আর এই নায়েবে আমির লতিফুর রহমান। এটা আমার একবার প্রত্যক্ষদর্শী, যেন নাম ধরে আমি বলে দিলাম, কারণ আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে। আমার অপরাধ কী ছিল? বেগম খালেদা জিয়াকে বিদেশে জোর করে পাঠাবে, আমি বেগম খালেদা জিয়াকে এমপি সাহেবদের সাথে কথা বলাই দিছি যে ম্যাডাম জেন আমরা সব আপনার সাথে আছি। এতে বেগম খালেদা জিয়াকে তারা জোর জুলুম করে নিতে পারেনি, এতে আমি দায়বদ্ধ হয়ে গেলাম। সাথে সাথে ৩ দিনের মাথায় আমাকে মামলা দিয়ে আমাকে ন্যাম ভবন ছাড়া করে দিল। এই যে ব্যাপারগুলো আমি যেহেতু প্রত্যক্ষদর্শী এবং আমি নিজে ভুক্তভোগী ১/১১ থেকে, আমি ভুক্তভোগী হওয়ার কারণে একজন মানুষ ভুক্তভোগী আর একজন মানুষ দেখে শুনে বুঝে কথা বলা, দুটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। এখন এইখানে তারা ফেল করলো কিভাবে? মঈনুদ্দিন ফখরুদ্দিন তৃণমূলরা ফেল করাইছে। কারণ তৃণমূল ইনাদের জনপ্রিয়তার যে পরিমাণ, ইনাদেরকে মাইনাসের কথা যখনই বলছে, জেলে যখনই নিছে, তখনই কিন্তু মঈনুদ্দিন মানুষের কাছ থেকে একটা বিষাক্ত হয়ে গেছে মানুষের মনের ভিতরে। তখন তারা বাধ্য হয়েছে তাদের পাতানো মন মতো একটা রেজাল্ট শিটে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করে বিদেশের মাটিতে যে এখন বাদবাকি জীবনটা পার করার। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই ডক্টর ইউনূসকে কিন্তু ক্ষমতা আসার পর, দায়িত্ব নেওয়ার পর ফখরুদ্দিন কিন্তু বলছে একটা বিবৃতিতে, আমি ভিডিওতে দেখছি, যে আমিও কিন্তু এরকম করতে যে এরকম হয়েছি, এই জন্য আপনি নিজেও একটু সাবধানে থাকবেন, দেখবেন, বুঝবেন যে আমার মতো পরিস্থিতি যাতে আপনার না হয়। জি আপা, অসংখ্য ধন্যবাদ। কেউ যদি চোরা গলি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে তাহলে আরেকটি ৫ আগস্ট হবে। জামাতের আমির এমন হুঁশিয়ারি দিয়েছেন, এমন পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কিনা কেউ চোরা গলি দিয়ে আসলে ক্ষমতায় আসার চেষ্টা করছে? না, আমার তা মনে হয় না। যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হয় তখন একটা মাৎসন্যায় হবে, তখন একটা ক্যাওস হবে, রাস্তায় মারামারি হবে, তখন অনেকেই চাবে যে কোনো একটা সমাধান হোক। এই যে কোনো সমাধানটা কি আমি এটা জানি না। আর অবশ্যই চোরাগলি বলতে উনি কি বোঝাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। এদেশে ইসলামিস্টদের একটা শক্তিশালী সংগঠন আছে, অন্যায়ভাবে কেউ কিছু করলে তারা রাস্তায় নামবে, এটা সত্য। ওই জন্যই কিন্তু সমঝোতা দরকার। যদি ইসলামিস্টরা রাস্তায় নামে, তাদের সাথে অন্যদের যুদ্ধ হয়, ইট ইজ এ সিভিল ওয়ার। সেখান থেকে বের হয়ে আসার জন্যই একটা সমঝোতা, একটা সেটেলমেন্ট সকল দলের মধ্যে করতে হবে। জিয়াউর রহমান মারা গেলেন
খুব দুঃখজনক অধ্যায়। আমি এটা পড়েছি, এটা নিয়ে অনেক ডিসি জিয়াউদ্দিনের বই পড়েছি, আর অনেক বই পড়েছি। গেঞ্জি গায়ে উনি ছিলেন, ওনার কাছে একটা রিভলভার ছিল, ওনার গেটের বাইরে দুজন গার্ড ছিল, পাশের রুমে বি চৌধুরী ছিল। মোস্ট ইম্পর্টেন্ট, সার্কিট হাউসের ফ্রন্ট দরজাটা খোলা ছিল একদম সামনে। আমি সার্কিট হাউসে ছিলাম অনেকবার। তো যারা কিলার তারা ঢুকলো, স্টেট 2 তলায় চলে গেল, 2 জন গার্ডকে মেরে ফেললো আর জিয়াউর রহমানকে মেরে ফেললো সাথে সাথে। খুব সহজ, ইজি, মানে কত দ্রুত করে ফেলেছে। এরশাদ স্যার এসএসএফ করার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো হেড অফ স্টেট মারা যায়নি। তার আগে কিন্তু বঙ্গবন্ধু মারা গেছে, জিয়াউর রহমান মারা গেছে। তো এসএসএফ এর গুরুত্ব আছে। এসএসএফকে আমরা এমপি থাকার সময় দেখতাম, আমাদেরকে ঢাকা মেরে সরাই দিত, তাদের সিকিউরিটি নিয়ে তারা থাকে। তো দেখা যাক, একটা পলিটিক্যাল সমঝোতা ছাড়া দেশ তো সমন্বয়হীনতার দিকে যাচ্ছে, মাৎসন্যায়ের দিকে যাচ্ছে। একটু আগে আবার দেখলাম জামাত এটাও বলেছে আগে গণভোট হতে হবে, আবার সেই পুরনো জিনিস চলে আসতেছে। তো সব মিলিয়ে একটা সংকট, যেটা পলিটিক্যাল সলিউশন করতে হবে। পাপিয়াপা, একেবারে শেষ অংশে আছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে নির্বাচনের আগে নানাভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে, আর বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং তারেক রহমানের দেশে ফেরার নানান প্রশ্ন নিয়ে এখন স্বভাবতই একটি প্রশ্ন সামনে আসছে যে নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা আমরা আসলে দেখতে পাচ্ছি, সতর্কতামূলক বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। এরকম পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন নির্বাচনে? তার আগে একটু কথা বলে নিই যে চোরা গলির পথ যেটা খুঁজছে, তো চোরা গলির পথের পথিক, এইটা তো ঐতিহাসিক সত্য যে জামাত ইসলাম নিজেই সারা জীবন ওরা চোরা গলির পথ দিয়েই কিন্তু আর আসার। আপনি 86 আগে দেখেন 71 মুক্তিযুদ্ধে তার অবস্থান, ভারত ভাগের সময় 48 সালে তাদের অবস্থান, তারপরে 91 সালে আমাদের সাথে এসে চোরা গলি দিয়ে আবার এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার চলে গেল, আবার 2001 দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার বলে চোরা গলি দিয়ে আমাদের সাথে চলে আসলো, আবার আমাদেরকে ফেলে রেখে দিয়ে চলে গেল মইনুদ্দিন ফখরুদ্দিনের সাথে। তো চোরা গলি এগুলো ব্যবহার কারা করে? কথাগুলো যারা চোরা গলি দিয়ে নিজেদের অবস্থানটা করে, এবং ওই 15 বছর চোরা গলি দিয়েই তো আওয়ামী লীগের সাথে আষ্টে পিষ্টে লিস্টে লেগে টেগে তারা থাকলো। এখন এখানে একটা ব্যাপার, এই সরকার নির্বাচন দেবে, আসলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি বলি, আমি তো দলের মুখপাত্র না, আর দলের সেই পর্যায়ের মানুষও আমি না, আমি সিম্পল একটা বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি যখন আমাকে ডেকেছেন আমার মতামত ব্যক্ত করার অধিকার আছে। আমি যে এই সরকার যেদিন থেকে আসছে সেদিন থেকে আমার মনে সংশয় আছে যে আরও থাকবে, এরা ইলেকশন দেবে না, এবং এরা মুখে মুখে একটু ফুটুং ফাটুং ইলেকশন বলে। বেসিক্যালি ইলেকশন বলতে যে জিনিসটার এই প্রস্তুতি সরকারের নাই, এবং এই সরকার সেই প্রস্তুতিটা কখনোই নাই। রাজনৈতিক দলের ভিতরে বিরোধ বিসংবাদ কি করে আরও বাধায় দেওয়া যায়, বাধায় দিয়ে একটা হট্টগোল করে রাজনৈতিক দোষ রাজনৈতিক দলের ঘাড়ে চাপিয়ে দিয়ে মুনাফা লুটতে আসছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এরা মুনাফাই লুটবে, আর মাঝে মধ্যে এদের এজেন্ডা বাস্তবায়ন করে এরা জামাত ইসলামের, আর এনসিপিকে বুদ্ধি দিয়ে চালায়। এই হচ্ছে এদের বাস্তবতা। এই জন্য তারেক সাহেব বাংলাদেশে আসতে না পারাটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা অংশ, এবং এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা এজেন্ডার অংশ। তবে দলের ইনশাল্লাহ আমি আল্লাহকে হাজির নাজিল করে বলতে পারি, এই দলের উপর দিয়ে অনেক গেছে, চড়াই উতরাই গেছে, অনেক স্টিমরোলার চলছে। আমরা ভাঙিনি, আমরা ভাঙবো না, আমরা ভাঙতে পারি। অসংখ্য ধন্যবাদ পাপিয়াপা, অসংখ্য ধন্যবাদ শামীম ভাই আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা ছিলেন, স্বাধীন সংলাপের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।